বিসিবি যদি চাই ওর পারফরমেন্স যদি ভালো হয়, যদি খেলতে দেয়, পারমিশন পায়, খেলবে, ভালো খেলবে। ভালো তো লাগবেই, আমার কাছে না লাগলে লাগবে কার কাছে। আমি আমার এখানে প্র্যাকটিস করছিল, কিন্তু সাপোর্ট দিলে তো হবে না, আমাকে মাঠের প্রয়োজন ছিল। জাস্ট আমার একটা স্মৃতি হিসেবে রাখছি আমি এটা। যদি পারস মেন্টালটা একটা স্ট্রং কর, তাহলে তুই আবার খেলে একটা বিদেশটা সুন্দর করে নিয়ে। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। চট্টগ্রামের মাটিতে যার শৈশব কেটেছে ব্যাট হাতে ক্রিকেটার হবার স্বপ্ন বুনতে বুনতে। আর সেই স্বপ্নের বীজ বুনতে সবথেকে বড় ভূমিকা রেখেছিলেন তার ছোটবেলার কোচ তপন দত্ত। দেশকে বহু আনন্দের মুহূর্ত উপহার দেওয়া তামিমের উত্থানের গল্পের অজানা অধ্যায়গুলো তুলে ধরলেন তিনি। জাতীয় দলের ফেরার আশায় এনসিএল এবং বিপিএলে তামিমের সম্ভাবনা থেকে শুরু করে চট্টগ্রাম ক্রিকেটের বর্তমান চ্যালেঞ্জ আর তামিমের শৈশবের স্মৃতি, সব নিয়েই খেলা একাত্তরের সাথে এক অন্তরঙ্গ আড্ডায় মেতে উঠলেন তিনি। আমি তো বলেছি তুমি এনসিএল খেলবা, বিপিএল খেলবা, বিপিএল খেলবা, এখানে যে পারফর্ম করতে পারো তাহলে তুমি ন্যাশনাল টিমে ঢুকবা। তো আশা করি ওর ফিটনেস ট্রেনিং হয়েছে, সব কিছু হয়েছে, ওকে ফিটনেসে ও পাস করছে, কারণ টিমে খেলবে, দেখা যাক কদ্দূর খেলে এটা। উনি যখন হঠাৎ আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, আপনার সাথে কি কথা হয়েছিল কিনা? আমার সাথে এরকম কথা হয় নাই, যখন সে বিদায় নেওয়ার মুহূর্তে সে আমার নামটা বলার পরে মানে বাংলাদেশের মধ্যে কেমন যেন একটা ঝড় উঠে গেছিলো। সব সাংবাদিকরা আমার ঘরে চলে আসছে, তারপরে ওরা মানে কেমন লাগতেছে না করতেছে। কিন্তু সেই সময় তো অনেক কিছু খারাপ লাগছে যে একটা ছেলে হঠাৎ যদি বিদায় নিয়ে নেয়। বিদায় নেওয়ার সুন্দর একটা বিদায় একটা সৌন্দর্য আছে, যেভাবে যে বিদায় নেই এটা আমাকে পছন্দ হয় নাই। তাতে আমাকে বলছিল আমাদের এইভাবে বিদায় নিস না, যদি পারস মেন্টালটা একটা স্ট্রং কর, তাহলে তুই আবার খেলে একটা বিদায়টা সুন্দর করে নে। এই জিনিসটা বলছিল আমাকে। চিটাগাং একটা সময় দেশের ক্রিকেটে বহুত ক্রিকেটার দিয়েছে শীর্ষ পর্যায়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে চিটাগাংয়ে ওই লেভেলের ক্রিকেটার আর প্রডিউস হচ্ছে না কেন জানি। কি মনে হয় কোথায় আসলে দুর্বলতা দেখছেন? বিগত দিনে আমাদের চিটাং থেকে 7 জনেই রেগুলার খেলতো ন্যাশনাল টিমে। নান্নু, নোবেল, আকরাম, এরা এরা মিলে অনেকে 7 জনে মেন টিমে থাকতো। আর তখন ছিল একটু কম্পিটিশন একটু কম ছিল। মেন কথা ধরতে গেলে প্রতিটা বাংলাদেশের মধ্যে ক্রিকেটে এত পরিচর্য ছিল না, এত মানে পপুলারিটি ছিল না। এটা আস্তে আস্তে যখন গ্রো হয়েছে মানে যে পপুলারিটিটা, তখন সব জায়গায় একটা কম্পিটিশন বাড়ি গেছে। তা বেড়ে গেছে, দ্যাট মিনস আর খেলাধুলা একটু মানে একটু কমে গেছে। দ্যাট মিন খেলা কম হচ্ছে। একটা প্লেয়ার যদি ন্যাশনাল টিমে খেলতে যায় তাদের কাছে মিনিমাম বছরের মধ্যে 20 থেকে 25টা ম্যাচ খেলতে হয়। তো আমরা এখানে বিশেষ করে দেখি, এখানে আমাদের চিটাঙে দেখেন, আমাদের চিটাঙে আছে, চিটাঙে আমরা সারা বছর প্র্যাকটিস করে 7টা ম্যাচ খেলে আমাদের লিগ শেষ, আমাদের বছর শেষ। এই 7টা ম্যাচের মধ্যে আমি কী পারফর্ম করবো, কীভাবে থাকবো, ইঞ্জুরিতে হতে পারি, আবার ওখান থেকে উঠতে পারি। তাহলে আমরা ম্যাচ যদি বেশি খেলি তাহলে একটা পারফরমেন্স সুবিধা শো করা যায় এবং টিমেও রান করা যায়। ছেলেটা যদি একদিন যদি রান করলাম, আরেকদিন হয়তো আনফর্চুনেটলি রান করা নাও যেতে পারে, আবার দ্বিতীয় ম্যাচে করা যায়। এভাবে দেখা যায় যে ম্যাচ খেলা অতি অবশ্যই। এখানে ম্যাচ খেলতে হবে, ম্যাচ না খেললে টিমে কোনো ঢুকা যাবে না, আর পারফরমেন্স শো করা যাবে না, আর একদিনে কোনো ক্রিকেট খেলা হয় না। আচ্ছা, এম এ আজিজ স্টেডিয়াম আমাদের ঠিক পিছেই এই মুহূর্তে। স্টেডিয়ামটা একটা সময় বাংলাদেশের ক্রিকেটের জন্য জৌলুসপূর্ণ জায়গা ছিল। সেই স্টেডিয়ামের অবস্থা এখন জীর্ণ শীর্ণ। এটার পিছনে আসলে কিসের দায়বদ্ধতা দেখেন? আমি এখন বলতে গেলে তো একটা অনেক কিছু বলা যায়, কিন্তু এই মুহূর্তে সব কিছু বলার যাবে না। বুঝতে পারছি। আমি আপনার কাছে একটা ব্যাট দেখতে পাচ্ছি। যদি আমাদেরকে ব্যাটটা একটু পরিচয় করিয়ে দেন যে আসলে এই ব্যাটটির গল্পটা কি আর এই ব্যাটটি কিভাবে? যখন তামিম আমার এখানে প্র্যাকটিস করছিল, তখন ম্যাচ খেলার জন্য একটা ব্যাটের দরকার। ওর বাবা তো ইন্ডিয়া যাচ্ছে, তখন ও বলছে একটা ব্যাট নিয়ে এসো। তো এই ইন্ডিয়াতে ইকবাল খান সাহেব, উনি আমার ওস্তাদ, আমার স্যার, আমি সবসময় শ্রদ্ধা করি। উনি এই ব্যাটটা নিয়ে এসেছিল। এই ব্যাটটা দিয়ে সে খেলতে গেছিলো আন্ডার 16 মেরিডিয়ান
নাসিরাবাদ মেরিডিয়ান টুর্নামেন্টটা, ওখানে সে এটা দিয়ে 78 না 80 মারছিল, 80 রান করছিল। তারপরে আমার ব্যাটটা বলে, তুই আমার কাছে রাখ, এটা তুই যেদিন ন্যাশনাল টিম তুই অবসর নিবি তখন আমি তোকে দিয়ে দেবো। জাস্ট আমার একটা স্মৃতি হিসেবে রাখছি আমি এটা। আপনি হচ্ছেন একদম সেই 9 বছরের খুদে তামিমের ওস্তাদ, আবার আপনার ওস্তাদ হচ্ছে সেই তামিমেরই পিতা, তাহলে একটা বংশ পরম্পরায় আপনাদের মধ্যে বন্ধন। তখনকার দিনে যে এখন যেরকম আপনার পরিস্থিতি বা প্লেয়ারদের পরিবেশ, মানে স্পোর্টসের পরিবেশ আগে এর চেয়ে অনেক অনেক ভালো ছিল। সম্প্রীতি মানে একজনের প্রতি একজন সিম্পিতি ছিল, একজনকে একজন টেনে নিত, একজনকে একজন খেলাইতো। কিন্তু এখন এই জিনিসটা নাই। কেমনে আমি খেলবো, আমার জায়গায় যেন কেউ আসতে পারে না, এই জিনিসটা হয়ে গেছে। এই জিনিসটার জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা যখন ঢাকা খেলতেছি তখন আমরা চিরাং থেকে 4টা 5টা প্লেয়ার নিয়ে গেছে ঢাকাতে খেলার জন্য। কিন্তু এখনও একটা ঢাকাতে এতগুলো ছেলে খেলতে, চিরাঙের ছেলে খেলতেছে, কোনো ছেলেকে কোনো দিন মানে একটা জায়গা করে দেয় না যে তোমরা এখানে খেলো, এখানে খেলো। এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় চিন্তার কারণ, কেন তোমরা করো না। এইটা আমি সবাইকে বলবো, ঢাকা যারা খেলতেছে আমাদের চিটাঙের ছেলে, তাদেরকে বলছে তোমরা 2-1টা ছেলে করে নিয়ে গেলে অনেক ছেলে বেড়ে যায়। যেমন আমি এই বছর আমার এখান থেকে একাডেমি থেকে 5টা ছেলেকে ট্রায়ালের জন্য একটা কোয়ালিফাইড টিমের মধ্যে পাঠাইছি। তো কোয়ালিফাইড টিমে যদি ওরা সেট হয়, ওদের প্র্যাকটিস যদি ওদেরকে নেয়, তাহলে ওরা টিমে থাকবে, টিমে খেলবে, কোয়ালিফাই। আজকে এই বছর যদি ভালো খেলে সামনে বছর সেকেন্ড ডিভিশনে যাবে, থার্ড ডিভিশনে যাবে, এভাবে গ্রোথ হতে হবে। কিন্তু না, আমি এখান থেকে যেতে না পারলে, আমি স্কোপ না পারলে, আমার জায়গা না পারলে আমি কেমনে খেলবো। মাঠের সমস্যা সবচেয়ে বড় জিনিস। আগে আমার 4টা মাঠ ছিল, যখন আর তামিলনাড়ু প্র্যাকটিস করতো 4টা মাঠ ছিল, রেডিসন ব্লু ছিল, আউটডোর স্টেডিয়াম ছিল, ওই জিয়া পার্ক যেটা ছিল ওটা ছিল, পোলো গ্রাউন্ড ছিল, সব মাঠ বন্ধ হয়ে গেছে। তো আমি খেলবো কোথায়, প্র্যাকটিস করবো কোথায়? এই বালির মাঠে প্র্যাকটিস করি, প্লেয়ার কোথায় যায়? মাঠের পাশে ছোট্ট একটু জায়গা। আপনার সামনে একটা ছেলে আসলো, ইঞ্জুরি আসলো, এই বালির মাঠে ড্রাইভ দিয়েছে বা হাতটা ছিঁড়ে গেছে। আপনার নিজেরই ক্রিকেট একাডেমি আছে এবং বহু বছর ধরে আপনি দেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছেন। ক্রিকেট একাডেমি চালাতে গিয়ে কী কী প্রতিকূলতা ফেস করেছেন, আর কি কি ইমপ্রুভমেন্ট হলে এই একাডেমিগুলো আরও বড় হতে পারবে, দেশের ক্রিকেটগুলোকে আরও আগে নিতে পারবে বলে আপনার ধারণা? প্রথম আমি বলবো না, আমি এখানে প্র্যাকটিস করার পরে সিজিকেসে অনেক সাপোর্ট পেয়েছি। সিজিকেসে অফিসিয়ালরা অনেক সাপোর্ট দিয়েছে, অনেক কিছু। কিন্তু সাপোর্ট দিলে তো হবে না, আমাকে মাঠের প্রয়োজন ছিল। সবচেয়ে মেইন জিনিস হলো মাঠটা। আপনি যদি মাঠ যদি আপনাকে কলম না থাকলে আপনি লিখতে পারবেন? সো এখন আর মাঠ যদি না থাকে, মাঠ যদি দিতে না পারে, তাহলে আমরা প্র্যাকটিস করে লাভ নেই। আউটার স্টেডিয়াম একটা আছে, কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, মাঠটাকে অনেক টাকা খরচ করে মাঠটা একটু ভালো করছিল। এখন ছেলেপেলে নেবে সবগুলো মানে উন্মুক্ত করে ফেলছে, নষ্ট হয়ে গেছে। আবার এখন দেখেন মেলা করতেছে ওখানে, ওখানে আন্ডারগ্রাউন্ড পাইপ লাগাইছে যেহেতু পানি নিষ্কাশনের জন্য। কিন্তু এখন মেলা করতে বাঁশ ঘাটতেছে, যে পাইপগুলি থাকবে, পাইপগুলি তো নষ্ট হয়ে যাবে। সো কালকে আমি একটু বলছিলাম যে মাঠে যে মেলাটা না হলে ভালো হয়, অন্য জায়গায় করা উচিত, এই জিনিসটা বলছিলাম। আর আমার এটা প্লেয়ার উঠতে গেলে প্লেয়ারদের কাছে সিনসিয়ারিটি হতে হবে, প্লেয়ারদেরকে একাগ্রতা থাকতে হবে, প্লেয়ারদের কাছে একটা এইম থাকতে হবে। আর বিশেষ করে এগুলো করার জন্য ওর কাছে একটা ভালো মাঠের দরকার। ভালো একটা পরিবেশ পেলে মনটা খুব ভালো থাকে, প্র্যাকটিস করে মজা পাওয়া যায়, ও করতে পারে। এখন দেখলেন একটা ইনজুরি হইলো, এখন চাইছে আবার নিজের নেক্সট টাইম আর কোনো ড্রাইভ দিতে চাইবে না, এই জন্য পারবো না। সো মেইন সমস্যা হলো, মেইনটা হলো যে মাঠের প্রয়োজন, মাঠেরই প্রয়োজন। প্রিয় শিষ্য তামিম ইকবাল যদি এনসিএল টি20 ভালো খেলে, যদি তার ফিটনেস সেরকম থাকে, এবং আবার যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা থাকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখতে চান কিনা, এবং তিনি যদি অবশেষে দলে থেকে যান, কতটা ভালো লাগবে? ভালো তো লাগবেই, আমার কাছে না লাগলে লাগবে কার কাছে? এখন এড়িয়ে সবের উপরে হলো যে আমাদের কর্মকর্তা, আমাদের বিসিসিবি যে কী চাই, ওকে কি চাই কি না। বিসিবি যদি চাই, ওর পারফর্ম যদি ভালো হয়, ওকে নিয়ে আসবে, যদি খেলতে দেয়, পারমিশন পায়, খেলবে, ভালো খেলবে, এটাই। তপন দত্তের স্মৃতিচারণায় ভেসে উঠেছে একসময়ের সেই প্রাণবন্ত চিটাগাংয়ের ক্রিকেট সংস্কৃতি, যা আজ মাঠ সংকটে প্রায়ই হোঁচট খাচ্ছে। তবে তার আশাবাদ অটুট। তামিম, নান্নুদের মতো আরও প্রতিভাবান এই শহর থেকেই উঠে আসবে, যদি অবকাঠামোগত উন্নয়নের যথাযথ মনোযোগ দেওয়া হয়। সেই সাথে প্রিয় শিষ্য তামিম ইকবালের ফেরার আশায় তার কণ্ঠ ছিল দৃঢ় প্রত্যয়ের।
তামিম ইকবালের গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এটি একটি শহরের ইতিহাস যা আজও তার শেকড়ের সন্ধান করে চলেছে। মাহফুজ আহমেদ, খেলা একাত্তর।